স্বৈরাচার আমলে বিরোধী রাজনৈতিক দল হামলা মামলায় কোণঠাসা হয়ে থাকলেও গণঅভ্যুত্থানের পর এখন সরব ১ ডজনেরও বেশি রাজনৈতিক দল। সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় এসব দলগুলো আগামীর নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। তবে আজ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া, আগামী নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা করব ভোটের ট্রেনের ১১৪তম পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি দেয় ইসি। তবে গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম গত ১৬ মার্চ রিট করেন। রিট আবেদনকারী হাসনাত কাইয়ুম আজ ভোটের ট্রেনের অতিথি। যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বাগত হাসনাত কাইয়ুম ভাই। আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা রিট করলেন কেন? না, এইটা দেখুন, আপনাকে প্রথমত ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। রিট করতে আমরা বাধ্য হইলাম এই কারণে যে এইবারের যে গণবিজ্ঞপ্তি আসলে নির্বাচন কমিশন থেকে দেয়া হলো, তো সেই নির্বাচনের যে গণবিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা দেওয়া হলো হচ্ছে আর্মি ব্যাকড ইলেকশন কমিশন যেটা ছিল ২০০৮ সালে, তারা যে আইনটা করছিল এবং তারপরে স্বৈরতান্ত্রিক সরকার যেটাকে আমরা বলতাম, তারা এই আইনটাকে আরও কঠোর করে সাধারণ মানুষের পক্ষে যারা রাজনীতি করে, যারা ব্যবসায়ীদের হাত ধরে চলে না, কিংবা যাদেরকে আসলে ব্যবসায়ীরা পৃষ্ঠপোষকতা করবে না, মাফিয়ারা পৃষ্ঠপোষকতা করবে না, এইরকম রাজনৈতিক দলগুলি যাতে আসলে রাজনীতির মাঠে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জায়গা থেকেই আসলে আর্মি ব্যাকড ইসি এই আইনটা করেছিল। এবং এটা খুব স্বাভাবিকভাবে আশা করা হয়েছিল যে এই অভ্যুত্থানের পরে বর্তমানে এই আইনগুলির সংস্কার হবে এবং এই নির্বাচন কমিশন সাধারণত এমন একটা মনোভাব, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে যাতে আসলে জনগণের পক্ষে যারা রাজনীতি করতে চায় তারা দল করতে পারবে, রেজিস্ট্রেশন নিতে পারবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে একদমই অভ্যুত্থানের আগের যে আসলে ২০২০ সালে যে আইনটা ছিল, সেই আইনেই আসলে তারা বিজ্ঞপ্তিটা জারি করলো। এবং অদ্ভুত ব্যাপার যে এই নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছিল, সেই কমিশনের যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশনগুলি পাবলিশড হয়েছে, এখন এগুলি মানুষের সামনে আছে, সেইটাকে আসলে কোনোভাবে বিবেচনায় না নিয়ে এই রিকমেন্ডেশনগুলিকে আসলে তারা এগুলিকে কেন তারা আসলে মানবে কিংবা মানবে না, কিংবা এটা আসলে যথাযথ হয়েছে কিনা, এই ধরনের কোনো আলোচনার মধ্যে না গিয়ে তারা আসলে আগের আইনি নির্বাচনের বিজ্ঞপ্তিটা দিলেন এবং এইটাকে ফ্রাস্ট্রেট করে দিলেন। তো এইটা ছিল একটা জায়গা। আর আরেকটা জায়গা হচ্ছে আমাদের দিক থেকে আমরা যেটা এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা হয়েছিল, সেইখানে আমরা এই আইনটা সম্পর্কে বলছিলাম যে বাংলাদেশে এই আইনটা এরকম হওয়া উচিত যাতে আমাদের যে আসলে বাঙালি কমিউনিটির বাইরে অবাঙালি যে জনগোষ্ঠী আছে, যারা পাহাড়ি যে জনগোষ্ঠী, তারা যাতে আসলে একটা জাতীয় রাজনীতিতে অংশ নিতে পারে, সেই জন্যে নিবন্ধনের আইনটা এরকম হওয়া উচিত যেটা ন্যূনতম সর্বোচ্চ 3টা জেলা, কিংবা ন্যূনতম যেভাবেই বলেন 3টা জেলা এবং 20টা উপজেলা, যে অংশটার মধ্যে আসলে আমাদের পাহাড়ের জনগোষ্ঠী বসবাস করে, এইটুকু নিয়ে যেন তারা আসলে রেজিস্ট্রেশন পায়। এইটা জাতীয়ভাবে হতে পারে, আবার রিজিওনাল পার্টির জন্য এরকম একটা ব্যবস্থা করা যেতে পারে। আমাদের এখানে এটা রিজিওনাল কোনো পার্টির কোনো ব্যবস্থা রাখা হয় না, মানে আঞ্চলিক কোনো পার্টির ব্যবস্থা নাই। আবার জাতীয় যে রাজনৈতিক দল হবে, সেই দলে আপনি পাহাড়ি জনগোষ্ঠী যাতে কোনোভাবে আসলে প্রবেশ করতে না পারে, সেই জন্যে 100টা উপজেলা এবং 22টা জেলায় যেন একটা কমিটি থাকে, অফিস থাকে, এবং প্রত্যেকটা উপজেলায় 200 করে মেম্বার থাকে, ভোটার মেম্বার। সেই রকমের যে আইনটা ছিল, সেই আইনটা দিয়ে আসলে তারা এই গণবিজ্ঞপ্তিটা জারি করেছে। তো আমরা মনে করেছি যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে হলে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যে গণতান্ত্রিক বাংলাদেশ হওয়ার কথা, জনগণের পক্ষের বাংলাদেশ হওয়ার কথা, এবং স্বৈরতন্ত্রের বাইরে এসে বাংলাদেশ হওয়ার কথা, সেইটার সাথে এই বিজ্ঞপ্তির কোনো মিল নাই। সেই জায়গা হাসনাত ভাই, আপনি যেমনটা বলছেন ঠিক একই সঙ্গে ২০০৮ সালের যে নিবন্ধন প্রক্রিয়া চালু হয়, তারপর থেকে বলা যায় যে এখন প্রায় 50টির মতো
রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল আছে, যদিও নতুন গণবিজ্ঞপ্তির পর আরও কিছু যুক্ত হতে পারে, কিন্তু আপনি যেভাবে সহজ করার কথা বলছেন সেভাবে যদি তাদের একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো যদি বিস্তৃতি না হয় সারা বাংলাদেশ ব্যাপী, তাহলে তো অনেক রাজনৈতিক দলের উত্থান হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে মানে শতাধিক বা আরও অনেক বেশি রাজনৈতিক দল একসঙ্গে এই নিবন্ধন পেতে পারে এবং নির্বাচনে অংশ নিতে পারে। তখন আসলে এই আরেকটু সংকট বাড়বে বলে মনে হয় নাকি? না, প্রথমত আপনার নির্বাচনে যদি অংশ নিতে চায় এবং রাজনৈতিক দল যদি কেউ করতে চায় এবং তাদের যদি আপনি ন্যূনতম একটা আরেকটু রিল্যাক্স, যেমন ধরেন এইবার রিকমেন্ডেশনের জন্য কি বলছে, এইবারে যে নির্বাচন সংস্কার কমিটি যেটা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সে কমিশনের কিন্তু এই আইনের উপর একটা স্পেসিফিক রিকমেন্ডেশন আছে। তারা বলছে যে 10% জেলা, তার মানে হচ্ছে যদি আপনার 64টা জেলা হয় তাহলে 7টা জেলায় যদি আপনার অফিস থাকে, কিংবা আসলে 5% উপজেলা, তার মানে আপনি যদি 500-র উপর উপজেলা ধরেন, আপনি 600 ধরেন, তাহলে 30টা উপজেলায় যদি আসলে এইটার চাহিদাটা কি, এটা হচ্ছে বলছে যে আপনার ওইগুলিতে আপনার কার্যকর অফিস থাকতে হবে। দল তো আপনি আরও দূর পর্যন্ত বিস্তৃত হইতে পারে। আপনার বাংলাদেশে যদি বাস্তবত আমরা বিবেচনা করি, তাহলে যেগুলিকে আপনার প্রধান প্রধান দল মনে করা হয় বাংলাদেশে, তাদেরও 100টা কার্যকর অফিস আসলে কাজ করে না। তারা হয়তো দলটা আছে সারা বাংলাদেশে ছড়ানো আছে, আপনারও থাকতে পারে। আরেকটা ছোট দল যেগুলিকে বলেন, তারা ছোট দল এই অর্থে থাকে যে তাদের এরকম যে সমস্ত কন্ডিশন দেয়, ধরেন একটা অফিসের জন্য আপনি অফিসটা শো করবেন কিভাবে, যে আপনার মালিকের সাথে আপনার চুক্তি হয়েছে অফিস ভাড়া নেওয়ার, সেই রকমের একটা চুক্তি এবং তার কাছ থেকে আপনি ভাড়া দিচ্ছেন, এটা রিসিট, এইটা আপনাকে শো করতে হয়। এখন বাংলাদেশে রাজনৈতিক দলকে অফিস ভাড়া দিতে চায় না এরকম মানুষের সংখ্যা তো অনেক বেশি। এবং আমরা এই যে আন্দোলন করছি হাসিনার আমলে, তখন আসলে কয়টা রাজনৈতিক দলের কয়টা অফিস ছিল সারা বাংলাদেশে, কয়টা জেলায়? আমাদের তো বিভাগীয় পর্যায়ের অফিস চালাইতেই কষ্ট হয়েছে। আমরা এক অফিস নিচ্ছি, কয়দিন পরে এসে অফিসটা বাতিল করে দিচ্ছে, বলছে যে ভাই আপনারা এখানে অফিস করতে পারবেন না। আমি ঢাকা শহরে, আমাকে ইব্রাহিম মেনশন থেকে অফিস সরাই দেওয়া হয়েছে এবং আমি 3 মাস অফিস পাই নাই। তারপরে 3 মাস 4 মাস পরে আমাদেরকে আমাদের একজন শুভাকাঙ্ক্ষীর বরাতে আমাদেরকে আসলে এখন যে মেহেরবা প্লাজায় আমরা যে অফিসটা করি, আমাদের কেন্দ্রীয় অফিস, সেটা একজন মেহেরবা প্লাজায় একজন শুভানুধ্যায়ের মাধ্যমে আমাদেরকে তখন অফিসটা পাইতে হয়েছে। তার মানে এত সব জিনিসগুলি আপনি যদি বলতেন যে সারা বাংলাদেশে আপনার সদস্য থাকা লাগবে, কমিটি থাকা লাগবে, সেইটা এক জিনিস। কিন্তু আপনি যখন বলেন 100টা কার্যকর অফিস থাকতে হবে এবং সেই অফিসে আসলে আপনার প্রত্যেকটা কার্যকর কমিটিতে 200 ভোটার সদস্য থাকতে হবে, তো একটা পর্যায়ে তো গেছে অনেক মানুষ আসলে তার ভোটার হইল, আপনার সদস্য হইল, সে তো প্রকাশ্যে বলতেই চায় না। আপনি তো 2 দিন আগে পর্যন্ত আপনি জানেন যে এখানে শিবিরের ছেলেরা ছাত্রলীগ করে রাজনৈতিক দল করছে। এই যখন বাস্তব পরিস্থিতি, এটা অভ্যুত্থানের পরে রাতারাতি তেমন কোনো চেঞ্জ হয় নাই। একটা চেঞ্জ করার জন্যে পরিস্থিতিটাকে অনুকূলে আসলে মানুষ যদি দেখে যে রাজনীতি করা মানে কোনো অপরাধ না এবং সেটা করলে তার জন্য অকারণে কোনো ধরনের চাপের মুখে সে পড়বে না, তখন হয়তো মানুষ এটা প্রকাশ করতে চায়। এখন তো যারা একদম ক্ষমতা চর্চা করে তাদের বাইরে সাধারণভাবে যারা রাজনীতি চর্চা করে তারা তো এখনও পর্যন্ত ভয়ের মধ্যে আছে এবং বাংলাদেশ ভয়ের সংস্কৃতি থেকে বের হতে পারে না। সে অবস্থায় এই জিনিসগুলি আসলে আপনি যদি বলেন যে নির্বাচনের ক্ষেত্রে এই মানে কি বলে যে 100 দল হইলে সেটা সমস্যা তৈরি করবে, এইটা তো আপনার আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের এখানে হাসনাত ভাই আপনার সঙ্গে আরো আলাপ করব এই বিষয়গুলো নিয়ে। আমরা এখন একটা বিরতিতে যেতে হচ্ছে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, নিচ্ছি ভোটের ট্রেন একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। কাইয়ুম ভাই, আপনার সঙ্গে আলাপ করছিলাম নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইস্যু নিয়ে। সাথে এও বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন কমিশন গঠন হলো,
সেই নির্বাচন গঠন প্রক্রিয়া কিন্তু এর আগের বা সরকারের সময়ের বা তার আগের যে ফ্যাসিস্ট সময়ের কথা বলছি সেই সময়ের আইন দিয়ে তৈরি এই নির্বাচন কমিশন, এটি নিয়ে আসলে বিতর্ক তৈরি হচ্ছে। আসলে কি বর্তমান নির্বাচন কমিশনের আপনার কি মনে হয় তাদের যে কার্যক্রম নির্বাচনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কি সেটা করা উচিত ছিল, নাকি যে কমিশনগুলো যে সুপারিশ করেছে সেটির ভিত্তিতে পরিচালনা হওয়া উচিত? আপনার কি মনে হয়? আমি এর আগে আপনার এই প্রশ্নটা আসবে, এর আগে আমি আপনাকে বলি যে 2023 সালে আমরা যখন আসলে নিবন্ধনের জন্য দরখাস্ত করি, আমাকে নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হলো যে আপনাদেরকে আসলে নিবন্ধন দেওয়া হবে, আপনারা আদালতে যান। আমি বললাম যে আমাদের পক্ষে, আমরা আদালতে যাব না, নিবন্ধন যদি আপনাদের কাছ থেকে যখন আসলে আমরা পাবো তখনই আমরা নিবন্ধন নেব। কথাটা আমি বলছি এই কারণে, তখন দেখেন সুপ্রিম পার্টি বলে একটা পার্টিকে নিবন্ধন দেওয়া হলো, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বলে একটা পার্টিকে নিবন্ধন দেওয়া হলো। আপনারা সাংবাদিকরা আছেন, আমরা যারা মাঠে রাজনীতি করতাম, আমরা কোনোদিন এই সমস্ত পার্টির কোনো ধরনের তৎপরতা দেখি নাই, কখনো তাদেরকে মাঠে দেখি নাই, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে দেখি নাই। আমরা বাংলাদেশের রাজনীতিতে ধরেন যেভাবেই হোক, অনেকগুলো ছোট ছোট বলবেন ছোট ছোট বামপন্থী দল আছে যারা আন্দোলন সংগ্রাম এগুলির মধ্যে লাগাতার তারা আসলে কাজ করে রাজনৈতিকভাবে, কিন্তু তাদের যেহেতু অনেক টাকা নাই, তাদের পক্ষে অনেক অফিস মেনটেন করা সম্ভব হয় না বলে তাদেরকে কিন্তু ওই নির্বাচনের নিবন্ধনটা দেওয়া হয় না। তো এইটা হচ্ছে ধরেন আগের প্র্যাকটিস। আপনি এখন যেটা বলছিলেন, আমরা খুবই মনে করি যে এই যে নির্বাচন কমিশন গঠন করা হলো, এই নির্বাচন কমিশনের গঠনের যে পদ্ধতি, এই পদ্ধতির ব্যাপারে এর আগে থেকে 2022 সাল থেকে এটার বিকল্প প্রস্তাব কি হতে পারে, আজকের যে নির্বাচন সংস্কার কমিশন মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদাররা কিন্তু তখন তার জন্য আলাদা একটা আইনের ড্রাফট করেছিল, সেটাকে কোনোভাবে বিবেচনায় নেওয়া হয়নি। কমিশন আজকে যেটা আছে, সে কমিশন সাজেশন দিয়েছে, সাজেশন দেওয়ার আগেই নির্বাচন কমিশনকে একটা আগের মতো কায়দা করে আসলে বসানো হয়েছে, এবং সেই নির্বাচন কমিশন যেহেতু আগের আইনে বসছে, তারা এখন আসলে আগের মনস্তত্ত্ব দ্বারাই পরিচালিত হচ্ছে, এবং তাদের কাছে অভ্যুত্থানের আসলে এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে ইনক্লুসিভ বাংলাদেশ হওয়ার, একটা ডেমোক্রেটিক বাংলাদেশ হওয়ার যে জন্য অভ্যুত্থান হয়েছে, সেইটাকে আসলে তারা কিন্তু বিবেচনায় নিচ্ছেন না। এবং এটা খুব স্পষ্টত তারা এই যে নিচ্ছেন না এবং তড়িঘড়ি করতেছেন, এটার ভেতর দিয়ে কিন্তু আজকে তাদের সম্পর্কে অনেকগুলো প্রশ্ন ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখন গণতন্ত্রের ধরেন এটা হচ্ছে, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একদম প্রাথমিক কাজ। বাংলাদেশে যে আসলে আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা করা সম্ভব হয় না, তার কারণ হচ্ছে গেটওয়েটা হচ্ছে আসলে নির্বাচন। একটা ফেয়ার ইলেকশন হচ্ছে এখানে সবচেয়ে বড় গ্যারান্টি হতে পারে, কিন্তু সে একটা ফেয়ার ইলেকশন করার জন্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অন্যদের সাথে, রাজনৈতিক দলগুলির সাথে যে ধরনের আসলে সমঝোতা থাকা দরকার, যে ধরনের বোঝাপড়া দরকার, তাদের রাজনৈতিক দলগুলির তাদের উপরে যে ধরনের আস্থা এবং বিশ্বাস থাকা দরকার, সেইটাকে বাড়ানোর জন্য যে কাজ করা দরকার। এবং সরকারের সাথে আপনি দেখেন কোনো ধরনের সিনক্রোনাইজেশন তো নাই। নির্বাচন কমিশন যারা আসলে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারের কথা যারা বলছে, আর নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, আর জনগণ যে ধরনের নির্বাচন আশা করছে, এই তিনটা জিনিসের মধ্যে কোনো রকমের সিনক্রোনাইজেশন হচ্ছে না। এটা অদক্ষতা বলবেন নাকি আসলে এইটা এক ধরনের অসততা বলবেন, এই প্রশ্নটা হয়তো আরও কিছুদিন আর একটু সময় লাগবে এটা স্পষ্ট হইতে, কিন্তু অদক্ষতা হইলেও এটা অ্যাকসেপ্টেবল না, আর অসততা কিংবা মেল প্র্যাকটিস হলে তো একদমই না। তো আমরা মনে করি যে তাদের আরও সতর্ক হওয়া উচিত। জি, তাদের আরো সতর্ক হওয়া উচিত বলছেন আপনি। আমরা এই নিয়ে আরো আলাপ করব আসনাদ ভাই। আমরা বিরতিতে যাচ্ছি, দর্শক ভোটের ট্রেন্ডে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন্ড। আলোচনায় যুক্ত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। হাসনাত কাইয়ুম ভাই, আপনার কাছে জানতে চাই যে এই যে 6টি সংস্কার কমিশন আগামী বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হবে, সেখানে 166 সুপারিশ করেছে, সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকটি ভাবে তাদের মতামত জানতে চেয়েছে। তার মধ্যে আমি যদি বলি যে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে এবং নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচিত সংসদের মাধ্যমে, এইভাবে আসলে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত জানতে চেয়েছে। আপনার কাছে কি মনে হয় কোনটা উত্তম বাংলাদেশের জন্য? আমরা সবসময় যেটা বলে আসছি যে বাংলাদেশের বিশেষ বাস্তবতায়
আমরা যেটা বলছি ওই ক্লজটা তারা রাখে না। আমরা বলছি যে সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, এই দুইটা নির্বাচন একটা নির্বাচনের ভেতর দিয়ে ঘটবে। একটা নির্বাচনেই দুইটা কাজ করার জন্য তারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেবে এবং তারা প্রথমে 3 মাস কিংবা 4 মাসের মধ্যে সংবিধান সংস্কার করবে এবং এই সংস্কারকৃত সংবিধানের আলোকে পরবর্তীতে তারা আসলে রাষ্ট্র পরিচালনা করবে। তার মানে নির্বাচন হবে একটা, তো কাজ হবে দুইটা। এরকম নির্বাচন আমাদের এখানে 1970 সালে হয়েছিল এবং 70 সালের নির্বাচনে জাতীয় সংসদের কাছে কিংবা জাতীয় পরিষদের কাছে দুইটা কিন্তু ক্ষমতাই ছিল। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদে স্বাক্ষর করে যে তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, তাহলে তো একই বিষয় দাঁড়ায় কিনা যে না, একই বিষয় দাঁড়ায় না, মানে দাঁড়ায় হচ্ছে পদ্ধতিটা নির্ভর করে যে পরবর্তী কারণের জন্য যে আপনার এটা টেকসই হবে কিভাবে। আপনি ধরেন সংস্কার তো আপনি সংবিধান সংশোধন করেও করতে পারেন, তো সেটা করলে আদালতে গিয়ে এটাকে কেউ চ্যালেঞ্জ করলে আদালত এটা বাতিল করে দিতে পারে, অথবা সেটা করলে পরবর্তী একটা সংসদে সে 2/3 মেজরিটি নিয়ে এটাকে বাতিল করে দিতে পারে। কিন্তু যখন আপনি জনগণের কাছ থেকে ভোট নিয়ে এই কাজের জন্য নিযুক্ত হবেন এবং সেইভাবে যখন আপনি সংস্কার করবেন, এইটাকে পরিবর্তন করতে হলে তাদের আবার জনগণের কাছে যাইতে হবে ভোটের জন্য। সেই জন্য আমরা ওই পদ্ধতিটার কথা বলি। পদ্ধতিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে, কারণ এর আগে বিভিন্ন সংস্কার হয়েছে। ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে, এটাকে পরবর্তীতে আদালত এবং সংসদ দুইভাবে এটাকে বাতিল করে দিচ্ছে। আমাদের এই বাচ্চাদের রক্ত যাতে আসলে এরকম বিফল না হয়, সেই জন্য আমরা পদ্ধতিটাকে গুরুত্বপূর্ণ মনে করি। যে পদ্ধতির পরিবর্তনের কথা বলছেন, শেষ প্রশ্ন ছোট করে যদি জানতে চাই, গণ অধিকার পরিষদের নেতারা আজকে জানিয়েছে এক ব্রিফিংয়ে যে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের পদত্যাগ দাবি করেছেন। আপনার কাছে কি মনে হয় এই ছাত্র উপদেষ্টাদের আর কি থাকা উচিত কিনা, কারণ তারা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করে ফেলেছে? এইটা একদিক থেকে তারাই আসলে, আমি এটা ধরে নিয়ে করতে চাই না, তাদের উপর ইম্পোজ করতে চাই না, কিন্তু তাদের যদি আসলে জনগণ তো তাদের উপর অনেক বেশি আশা করে এবং তাদের আসলে দৃষ্টান্ত স্থাপন করার ব্যাপার। নাহিদ যখন আসলে পদত্যাগ করেছে আমি এটাকে আসলে খুব অভিনন্দন জানাইছি এবং মানুষ এটাকে খুব ভালোভাবে নিচ্ছে। এখন তাদের দলের ভবিষ্যতের জন্য তারা যদি এরকম ধরেন ক্ষমতার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে, সেটা আখেরে তাদের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে। কিন্তু এটা যদি না করে তাইলে তাদেরকে নামানোর জন্যে দাবি করা, এইটা আমার কাছে মনে হয় যে আমরা এটা এখনো করার কথা ভাবছি না। আমরা মনে করি এটা তাদের ব্যাপার, তাদেরই আসলে এটা ঠিক করতে হবে যে জনগণ তাদেরকে কোন চোখে দেখবে, এটা কি করলে। ধন্যবাদ ধন্যবাদ জনাব হাসনাত কাইয়ুম ভাই, আপনাকে ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, ভোটের ট্রেনে আলোচনা করলাম নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে। এতক্ষণ যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের ট্রেন।